একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে নিঃশ্বাস নেন গড়ে প্রায় 16 বার, আর দিন শেষে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় 23,000 বার। আমরা যারা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছি তারাই জানি যে আমরা কতখানি সৌভাগ্যবান। যাদের এই নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের ভয়ানক কষ্ট হয়। আর এই বিষয়টা নিয়ে আলোকপাত করার জন্য আমাদের আজকের এই আয়োজন ব্রিথ স্ট্রঙ্গার লিভ লঙ্গার। আমি একে পরিচয় করে দিতে চাই আমার আজকের অতিথিদের সাথে। আমার সাথে আছেন আমার সর্ববামে ডক্টর আজহারুল ইসলাম খান, যিনি কাজ করছেন ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আমন্ত্রণে আসার জন্য। আমাদের সাথে আরও আছেন ডক্টর রওশন আরা খানম, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোলজি, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। আমার সর্বডানে আছেন বারিশ হাসান চৌধুরী, পলিসি অ্যান্ড ক্যাম্পেইন কোঅর্ডিনেটর, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ডিন, আমাদের সকলের জনপ্রিয় ডক্টর হামিদুল হক স্যার। আমার সর্বডানে আছেন ডক্টর এস এম সানায়েদ বিন মুস্তাফিজ, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। প্রথমেই ডক্টর সানায়েদের কাছে জানতে চাইব, আপনারা ক্লিনিক্যালি একটা শব্দ ব্যবহার করেন যেটা হচ্ছে সিওপিডি। একটু সহজ করে যদি অডিয়েন্সের জন্য বলেন যে এই সিওপিডিতে আসলে কি বোঝায় এবং সিওপিডি কাদের হতে পারে? জি, প্রথমত ধন্যবাদ আপনাকে মিস্টার আরিফ। সিওপিডি আসলে এটা একটা আমাদের কমন একটা টার্মের মতন হয়ে গেছে। যদি সহজ ভাষায় বলতে যাই, এটা একটা শ্বাসজনিত এবং শ্বাসকষ্টের একটা রোগ, এবং এটা আমরা হাঁপানি রোগও বলতে পারি। এই রোগটা সাধারণ হাঁপানি রোগ থেকে একটু ভিন্ন, কারণ আমরা অ্যাজমা বা হাঁপানি যেটা থাকে সেটা আমরা বলি যে রিভার্সেবল কন্ডিশন, কিন্তু সিওপিডিটা হচ্ছে যে ইরিভার্সেবল। এটাতে যে ড্যামেজগুলো হয় ফুসফুসের, সেটা পুরোপুরি আর আগের অবস্থায় ফেরত যায় না। সো যদি বলা যায় যে সিওপিডি আমাদের এটা শ্বাসতন্ত্রে এবং শ্বাসনালীর রোগ, যেখানে কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়, কিছু ফ্যাক্টরস আছে যার কারণে আমার কিছু সিমটম হবে শ্বাস প্রশ্বাসের। আমরা যদি সহজভাবে বলি তাহলে নিঃশ্বাস নিতে পারার যে কষ্টটা, সেই জিনিসটাকে আপনারা ক্লিনিক্যালি বলেন সিওপিডি। এটা ভেরি সিম্পল টার্মসে বললে এটা বলা যেতে পারে। জি। সো সিওপিডির লক্ষণগুলো কি কি? আসলে খুব সাধারণভাবে আমরা সবাই মনে করি যে আমরা সুস্থ আছি, আমাদের কোনো রোগের ঝুঁকি নেই। সো সেই জায়গা থেকে সিওপিডির লক্ষণগুলো যদি একটু বলতেন। জি, সো সিওপিডি বেসিক্যালি এটার প্রথম ওয়ার্ড যেটা এটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সো ক্রনিক থেকে টেনে আনি, এই রোগের যে লক্ষণগুলো হবে এটাও একটু ক্রনিক, লম্বা সময় ধরে হবে। তার মধ্যে হচ্ছে যে কাশি, অতিরিক্ত কফ তৈরি হওয়া, ঘন ঘন বুকের ইনফেকশন হওয়া, বুকে একটা শব্দ তৈরি হওয়া। অনেকে আমরা বলি যে, স্পেশালি আমার কিছু ঢাকার বাইরে আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে, ওখানে রুগীরা এসে বলে যে বুকের মধ্যে মুরগির বাচ্চার মতন আওয়াজ করছে, এটা শ শ শব্দ হওয়া এটা। তার সাথে হচ্ছে যে শ্বাসকষ্ট, বুকে চাপ চাপ অনুভূতি, এবং সবসময় রুগীরা বলে যে আমার টায়ার্ড লাগছে, আমি আগের মতন হচ্ছে যে আমার কর্মক্ষমতাটা নাই, সেটা কমে গিয়েছে। মোটামুটি এই লক্ষণগুলাই হচ্ছে সিওপিডির কমন লক্ষণ। আমি জানি যে আপনি ধূমপান নিরোধ নিয়ে কাজ করছেন। এই বিষয়টা সম্পর্কে আসলে কিভাবে আপনি সচেতন করছেন, আপনার ইনিশিয়েটিভটা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। সো স্মোকিং সিজেশনটা এটা আমার একটা স্পেশাল টপিক অফ ইন্টারেস্ট। যেহেতু শুধু সিওপিডি না, ফুসফুসের যেহেতু আরো অনেক রোগ আছে, এবং প্রতিটা রোগের সাথে স্মোকিং এর কিছু না কিছু সম্পর্ক আছে, এবং শরীরে একটা কোনো মানে অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে আসলে স্মোকিংটা এফেক্ট বা সাইড এফেক্ট করে না আর কি। এখান থেকে আমার মূলত এই জিনিসটা হচ্ছে যে নেয়া, যে আই শুড বি ওয়ার্কিং উইথ স্মোকিং সিজেশন। আমি বাইরে দেখেছি যে বিদেশে, অর্থাৎ মানে বাইরের সব দেশগুলোতে ওদের সবখানেই স্মোকিং সিজেশন ক্লিনিক ওরা করে, এবং এই স্মোকিং সিজেশন ক্লিনিক এটা ডেডিকেটেড ফর প্রিভেনশন অফ স্মোকিং রিলেটেড লাং ডিসঅর্ডার্স। আমি আমাদের এখানে আপনাকে জানাতে পারবো যে আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমরা এখানে একটা স্পেশালাইজ স্মোকিং সিজেশন ক্লিনিক অলরেডি শুরু করেছি, এবং এটার কার্যকারিতা মানে এটা চলমান, এবং এটার যে প্রসেসগুলা, এটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেইজ করার জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমরা এক্সপোজ হচ্ছি, আমরা যাচ্ছি। তো ইউজুয়ালি আমরা এখানে যেটা করি, স্মোকিং সিজেশনটা শুরু হয় হচ্ছে একজন তার নিজস্ব নিয়ত থেকে, সে আসলে চায় যে সে ধূমপান ছাড়তে চায়,
দ্যাট ইজ দ্য পয়েন্ট। যখন একজন আমার কাছে সে আসবে যে আমি ধূমপান ছাড়তে যাচ্ছি কিন্তু ছাড়তে পারছি না, তখন সেখান থেকে আমাদের কাজটা শুরু হয়। কারণ আমরা সবাই জানি যে নিকোটিন যে কম্পোনেন্টটা, এটা অ্যাডিকটিভ টু দ্য ব্রেন। যে মানুষটা 15, 20, 30 বছর ধরে ধূমপান করছে, সে চাইলেই একদিনে সেটা করতে পারবে না। সো দে নিড আ স্পেশালাইজ প্রোগ্রাম, আ সাপোর্ট গ্রুপ আর সাপোর্ট প্রোগ্রাম। ওখান থেকে আমাদের কাজটা শুরু হয়। আমরা সাধারণত হচ্ছে যে কিছু কাউন্সেলিং সেশন রাখি এবং কিছু সাপোর্টিভ কিছু মেডিকেশনস থাকে যেটা তার এই অ্যাডিকশনটাকে কমাইতে সাহায্য করবে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে রুটিন ভাবে মনিটরিং করি। সেটা টেলিমনিটরিং হতে পারে এবং আমাদের অনসাইট মনিটরিং গুলো হয়। এবং বিভিন্ন ডেটাতে, ইন্টারন্যাশনাল ডেটাতে, পাবলিশ ডেটাতে যেটা দেখা গিয়েছে যে শুধুমাত্র স্মোকিং সিজেশন ক্যান ডিক্রিজ অলমোস্ট 30 to 40% কেসেস অফ লাং ক্যান্সার। 2019 সালে খুব ইন্টারেস্টিং একটা স্টাডি হয়েছিল। ওখানে দেখা গিয়েছিল যে যত ধরনের ক্যান্সার আছে যেগুলা হচ্ছে যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর দ্বারা এটা প্রিভেন্টেবল, তার মধ্যে স্মোকিং সিজেশন টপস নাম্বার 1। ধূমপান ছাড়ার সাথে সাথে আপনি অনেক ক্যান্সারের ঝুঁকি আপনি কমায় ফেলতে পারবেন। সো এটা বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। এবং সিওপিডি যে রোগটা আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এটা কিন্তু পুরোপুরি কিউরেবল না, এটা হচ্ছে এখানে প্রিভেনশনটা বেশি বড়। সো আমরা যদি হচ্ছে ম্যাডামের কথার সাথে যদি আমি একটু যদি একসাথে আনি, স্মোকিং, বায়োমাস এক্সপোজার, আপনার হচ্ছে পলিউশন, সবকিছু যদি আমরা প্রিভেনশনের দিকে আনতে পারি, আমার এই রোগটাও কিন্তু প্রিভেনশন হবে আর কি।